টিবিএস পডকাস্টে সবাইকে স্বাগতম। সঙ্গে আছি আমি রকুনুজ্জামান মনি। গত কয়েকদিন ধরে আলোচনায় লাল সন্ত্রাস বিষয়টির সূত্রপাত ছাত্র ইউনিয়ন নেতা মেঘ মোল্লার বসুর এক ফেসবুক পোস্ট ঘিরে। গত 17 জানুয়ারি রাতে লাল সন্ত্রাস নিয়ে ফেসবুকে পোস্ট করেন তিনি। তার এই পোস্টের প্রতিক্রিয়ায় সে রাতেই ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ করেন কিছু শিক্ষার্থী। সেন্ট্রাল লাইব্রেরি এলাকায় স্বাধীন বাংলাদেশে প্রথম ক্রসফায়ারে নিহত সর্বহারা পার্টি নেতা সিরাজ শিকদারের গ্রাফিতিতে নিক্ষেপ করা হয় জুতা, এমনকি মুছে ফেলা হয়েছে তার গ্রাফিতি। পোস্টের কারণে মেঘ মোল্লার বসুকে গ্রেপ্তারের দাবি জানিয়েছে একদল শিক্ষার্থী। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম নেতা মাহিন সরকারও শাস্তির দাবি জানিয়েছেন। এসব ঘটনা ও লাল সন্ত্রাস নিয়ে আজ আমরা কথা বলবো। আমাদের সঙ্গে যুক্ত আছেন মেঘ মোল্লার বসু। মিস্টার বসু, টিবিএস পডকাস্টে আপনাকে স্বাগতম। আপনাকে ধন্যবাদ আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। জি, আপনার ফেসবুক পোস্ট ঘিরে ঢাকা বিশ্ববিদ্যালয় কয়েকদিন উত্তাল ছিল, সামাজিক যোগাযোগ মাধ্যমও ছিল সরগরম। কি লেখা ছিল সেই ফেসবুক পোস্টে, আপনার কাছে একটু শুনতে চাই। আমি মূলত আমার ফেসবুক স্ট্যাটাসে বাংলাদেশের যে বর্তমান পরিপ্রেক্ষিত, সেই পরিপ্রেক্ষিতের ভিত্তিতে আমার একটা বিশ্লেষণ দিয়েছিলাম। সেখানে আমি বলার চেষ্টা করছিলাম যে দীর্ঘদিন ধরে আসলে রাষ্ট্রের কাছ থেকে নিরাপত্তা লাভ করার যে চেষ্টা বা রাষ্ট্রকে বারবার করে নিরাপত্তা দিতে বলার যে চেষ্টা, সেই চেষ্টা সম্পূর্ণ ব্যর্থ হয়েছে। এখন আসলে বাংলাদেশের যত নিপীড়িত বা প্রান্তিক মানুষ, তাদের যদি আসলেই মুক্তি পেতে হয়, তাহলে আসলে লাল সন্ত্রাস বা রেড টেরর ডিপ্লয় করা ছাড়া আসলে মুক্তির কোনো উপায় নেই। সেখানে আমি খুব স্পষ্ট করে বলেছিলাম যে রেড টেরর বলতে এখানে আমি যেভাবে সংজ্ঞায়িত করছি জিনিসটিকে, তা হচ্ছে মার্জিনালাইজড মানুষের ডিফেন্সের জন্য যেই টেরর ব্যবহার করা হয়, অর্থাৎ আত্মরক্ষার্থে যেই টেরর বা আত্মরক্ষার্থে যে সন্ত্রাস, সেটাই রেড টেরর। এই বিষয়ে অবশ্য ম্যালকম এক্স একটা খুব ভালো কথা বলেছিলেন আত্মরক্ষার্থে যে ভায়োলেন্স, সেটাকে আসলে টেরর বলাও ঠিক না, এটাকে আসলে বলা উচিত ইন্টেলিজেন্স। মানে আপনি আমাকে মারতে আসছেন, এই অবস্থায় আমি যদি আপনাকে পাল্টা মারি, তাহলে এটাকে আসলে সন্ত্রাস হিসেবেও সংজ্ঞায়িত করা উচিত না, এটা জাস্ট স্বাভাবিক বিচার বুদ্ধি। আত্মরক্ষার্থে কাউন্টার ভায়োলেন্স কে আসলে ভায়োলেন্স বলাও ঠিক কিনা তা নিয়েও প্রশ্ন আছে। কিন্তু আমি যেহেতু এটার একটা হিস্টোরিক্যাল কনোটেশন আছে, সেই জায়গা থেকে এটাকে রেড টেরর বলে অভিহিত করি এবং বলি যে আসলে সারা দেশে যা চলছে, সারা দেশে অতি দক্ষিণপন্থীরা যেভাবে মানুষজনকে আক্রান্ত করছে, তা সেটা মাজার ভাঙার ক্ষেত্রে হোক, তা সেটা আদিবাসীদেরকে আক্রান্ত করার ক্ষেত্রে হোক, তা সেটা ভিন্ন মতাবলম্বী মানুষজনকে মব জাস্টিসের মধ্য দিয়ে শাস্তি দেওয়ার মধ্য দিয়ে হোক, সেই পুরো পরিপ্রেক্ষিতে আসলে আমরা যদি সংগঠিতভাবে রুখে না দাঁড়াতে পারি, সংগঠিতভাবে কাউন্টার ভায়োলেন্স না করতে পারি, তাহলে আসলে আমাদের মুছে যেতে হবে এবং আমাদের ধ্বংসপ্রাপ্ত হতে হবে। এটাই ছিল মূল কথা। আমাদের এখানে তো লাল সন্ত্রাস বা রেড টেরর বলতে সিরাজ শিকদার এবং তার সর্বহারা পার্টির সেই রাজনীতিকেই বোঝায়। কোন পরিস্থিতি আসলে এই পথে হাঁটার জন্য আপনাদের উৎসাহী করলো বা আগ্রহী করলো? এটা একটা জিনিস খুব স্পষ্ট বোঝা দরকার, যেটা কোনো সাংগঠনিক বিবৃতি না। আমি আমার সংগঠন, অন্যান্য বিভিন্ন সংগঠন এবং সহজভাবে যাদেরকেই আমার কমরেড মনে করি, সহযোদ্ধা মনে করি, তাদের প্রতি এক ধরনের চিন্তা করার আহ্বান হিসেবে ফেসবুকে স্ট্যাটাসটি দিয়েছিলাম যে আসলে আমাদের কি অন্য কোনো পথ আদৌ খোলা আছে কিনা। একটু প্রেক্ষাপটটা বোঝা দরকার। গত 3-4 দিন ধরে আসলে আমাদের ক্যাম্পাসে আমরা কি দেখছিলাম? আমরা দেখছিলাম স্টুডেন্টস ফর সোভারেন্টির নাম করে একটা ফ্যাসিস্ট সংগঠন, তারা বাংলাদেশের আদিবাসী অ্যাক্টিভিস্ট এবং বাঙালি প্রগতিশীলদেরকে আক্রান্ত করে হাসপাতালে পাঠিয়ে দিল। কিন্তু তার বিচারের নামে 3-4 দিন ধরে নানান রকম নাটক হলো, কিন্তু বিচার বলে যে জিনিসটি, তার কিছুই হলো না। দুজনকে গ্রেফতার করার পরে আর কাউকে গ্রেফতার করা হলো না, বরং সেই সংগঠনের লোকজন এখনো ফেসবুকে তাদের মতো করে বক্তব্য বিবৃতি দিয়ে যাচ্ছে। আমরা দেখতে পেলাম আমাদের ক্যাম্পাসের ভিতরে জল কামান নিয়ে এসে পুলিশ আবারও আগস্টের মতো একটা ভায়োলেন্সের সৃষ্টি করলো এবং আমাদের ক্যাম্পাসে, আমাদের বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা আহত হলো। কিন্তু সে আহত হওয়া শিক্ষার্থীদের প্রতি কোনো ধরনের সাপোর্টের বদলে বা সেই আক্রমণ ঠেকানোর বদলে বা সেই আক্রমণ নিয়ে উৎকণ্ঠা দেখানোর বদলে একদল অতি দক্ষিণপন্থী মেতে উঠলো যে প্রক্টরকে অপমান করা হয়েছে বা প্রক্টরের সঙ্গে অসম্মানজনক আচরণ করা হয়েছে তাই নিয়ে। অর্থাৎ আমরা যে এই যে দক্ষিণপন্থীদের বিবেকের কাছে আহ্বান জানিয়ে কোনো লাভ নেই, তাদের যা করার তারা সবাই বুঝে শুনেই করছে। কাজেই যদি এটাকে ঠেকাতে হয়, তাহলে আমাদেরকেও ভায়োলেন্ট হওয়ার যে ক্যাপাসিটি, সেই ক্যাপাসিটি তৈরি করতে হবে।
এখন আপনি যেটা বললেন সিরাজ শিকদারের কথা, শুধু সিরাজ শিকদারের কথা না, আসলে আপনি জানেন যে 1971-এর আগে এরকম সশস্ত্র বামপন্থী প্রতিরোধ তৈরি করার যে আলোচনা, সেই আলোচনা নিয়ে সিরাজ শিকদারের সঙ্গে কর্নেল তাহের একসঙ্গে কাজ করার চেষ্টা করেছিলেন, সেটা সফল হয়নি। আপনারা জানেন যে রেড টেররের কথা আমরা জানি 1917-র বোলশেভিক বিপ্লবের পরে, যখন শ্বেত সন্ত্রাসের বিরুদ্ধে একদম ইউরোপ 1920 সালে ফ্যাসিজমের আন্ডারে চলে যেত, যদি না ট্রটস্কি এবং বোলশেভিকরা রেড টেরর ডিপ্লয় করে সেখান থেকে রাশিয়ান সমাজ থেকে যারা অতি দক্ষিণপন্থী এবং মোনার্কির সমর্থক সেই ফ্যাসিস্টদেরকে উৎখাত না করতেন। আমরা জানি রেড টেরর না থাকলে আপনারা জাপান যখন দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় সাম্রাজ্যবাদী আগ্রাসনের দ্বারা চীনকে একরকম দখল করে ফেলেছিল, তখন রেড টেরর না থাকলে জাপানিদেরকে উৎখাত করা সম্ভব হতো না। আমরা প্রায়শই রেড টেররের যে রেটরিক, সেই রেটরিক কিন্তু ব্যবহৃত হতে দেখি। রেড টেরর মানে চিয়ে গেভারা, রেড টেরর মানে ঘাসান কানাফানি, রেড টেরর মানে সকল ধরনের বিপ্লবী ভায়োলেন্স। তো আমি আসলে এটাকে শুধুমাত্র সিরাজ শিকদারের সঙ্গে সীমাবদ্ধ করব না, তবে অবশ্যই সিরাজ শিকদারও সেই রেড টেররের একটা বড় আইকন, কারণ তার মধ্য দিয়েও আসলে মানে যে নিপীড়িত মানুষ সে যদি সংগঠিত হয়ে কাউন্টার ভায়োলেন্স করতে শিখে, তাহলেই যে একমাত্র সে প্রোটেক্টেড, সেই কথাটা যারা সাহস নিয়ে সততার সঙ্গে বাংলাদেশের মাটিতে বলে গেছেন, তাদের মধ্যে একজন সিরাজ শিকদার। কাজে সেটাও অবশ্যই আইকন হিসেবে এবং ইন্সপিরেশন হিসেবে আমার জন্য খুবই গুরুত্বপূর্ণ। কিন্তু ছাত্র ইউনিয়ন যে ধারার রাজনৈতিক দলের ছাত্র সংগঠন, তারা তো শান্তিপূর্ণ বিপ্লবের কথা বলে। আপনি কি তাহলে আপনাদের দলীয় লাইনের বাইরে যে কথা বলছেন? প্রথম কথা হচ্ছে এই কনসেপশনটা একটা মিসকনসেপশন, যেটা ইচ্ছা করে অনেকখানি প্রমোট করা হয়েছে। ছাত্র ইউনিয়ন কোনো রাজনৈতিক দলের অঙ্গ সংগঠন না। আপনি যদি একটু মানে রিসার্চ করেন, তাহলে আপনি দেখবেন ছাত্র ইউনিয়নের বর্তমান কেন্দ্রীয় কমিটির কোন সদস্য কোন রাজনৈতিক দলের সদস্য না, বরং কমিউনিস্ট পার্টির কথা যেহেতু আপনি ইন্ডিকেট করছেন, আপনার কথা থেকে যেটা বোঝা গেল সেটা হচ্ছে কমিউনিস্ট পার্টি থেকে আমাদের যে নেতারা, তারা 19 জন 20 জন মতো যারা কিনা কমিউনিস্ট পার্টির সঙ্গে নানান ফর্মে জড়িত ছিলেন, তারা বহিষ্কৃত। কাজেই ছাত্র ইউনিয়ন কমিউনিস্ট পার্টির কোনো অঙ্গ সংগঠন না, এবং কমিউনিস্ট পার্টির যে রাজনৈতিক লাইন, সেই রাজনৈতিক লাইন বহন করার দায় ছাত্র ইউনিয়নের না। ছাত্র ইউনিয়ন 1952 সালে তৈরি হয়েছিল স্বৈরাচার, সাম্প্রদায়িকতা এবং সাম্রাজ্যবাদের বিরুদ্ধে লড়াই করার একটা গণসাংগঠনিক ফোর্স হিসেবে। এবার এই গণসাংগঠনিক ফোর্সের লাইন কি হবে সেটা তার সময় এবং যারা সেই রাজনীতি করছেন, যারা সেই সংগঠনটির সাথে যুক্ত, তাদের যে সামষ্টিক চিন্তা, সেই সামষ্টিক চিন্তার প্রতিফলনের মধ্য দিয়ে তার লাইন নির্ধারিত হবে। এবং আপনি জানেন গত 7-8 বছর ধরে আমরা বাংলাদেশে যত ধরনের বামপন্থী আইকন আছে, তাদের সবাইকে আপহোল্ড করার চেষ্টা করেছি এবং নিজেদের একটা প্যান লেফট আইডেন্টিটি নির্মাণ করার চেষ্টা করেছি। সেই জায়গা থেকে আপনি দেখবেন যে আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ে আওয়ামী লীগ আমলে আমরা মাওলানা ভাসানীর গ্রাফিতি করেছি। তো ওইভাবে চিন্তা করতে গেলে মাওলানা ভাসানীর সাথেও তো কমিউনিস্ট পার্টির রাজনৈতিক লাইনের কোনো মিল নেই। বা আপনি দেখবেন কলা ভবনের গায়ে আমাদের আঁকা চারু মজুমদারের গ্রাফিতি আছে। চারু মজুমদারদের লাইন বা নকশাল বাড়ির যে লাইন, সে রাজনৈতিক লাইন তো অনেক বেশি সিরাজ শিকদারদের কাছাকাছি, সে লাইন তো আসলে আপনার কমিউনিস্ট পার্টির লাইনের কাছাকাছি না। বা ঢাকা বিশ্ববিদ্যালয়ে সিরাজ শিকদারের যে গ্রাফিতিটি তৈরি হয়েছিল, সেই সময় আমরা একক ভূমিকায় না থাকলেও সেই সিরাজ শিকদারের গ্রাফিতি তৈরি করাতে ওইখানে আমাদেরও সম্মতি ছিল। কারণ আপনারা জানেন যে ওইখানে কিন্তু আগে ছিল আপনার মঈন হোসেন রাজুর গ্রাফিতি, সেটা মুছে সেখানে শেখ মুজিব আঁকা হয়েছিল। তো যখন 5ই আগস্টের পরে আমাদের মাওবাদী কমরেডরা বললেন তারা ওখানে একটা সিরাজ শিকদারের ছবি আঁকতে চান, তখন আমরা অত্যন্ত আনন্দের সাথে তাদেরকে বলি যে হ্যাঁ অবশ্যই আঁকেন, এবং সেই আঁকার যে প্রক্রিয়া, সেই প্রক্রিয়ায় কিন্তু আমরাও তাদের সাথে ছিলাম। কাজেই এটা তার মানে এই না যে ছাত্র ইউনিয়ন একটা সশস্ত্র গেরিলা বাহিনী গঠন করবে আগামী কালকে। সেটা তো আসলে আমার ফেসবুক স্ট্যাটাসের মধ্য দিয়ে নির্ধারিত হবে না, সেটা আমাদের সামগ্রিক বোঝাপড়া এবং গোটা সংগঠনের অবস্থান কি তার কালেকটিভিটির মধ্য দিয়ে নির্ধারিত হবে। কিন্তু আমরা যেরকম মণি সিংহকে ওন করতে চাই, আমরা ঠিক একইভাবে কর্নেল তাহেরকেও ওন করতে চাই, সিরাজ শিকদারকেও ওন করতে চাই, মাওলানা ভাসানীকেও ওন করতে চাই। যারাই এই ভূখণ্ডে দাঁড়িয়ে সাম্যবাদের স্বপ্ন দেখেছেন, সমাজতন্ত্রের স্বপ্ন দেখেছেন, তাদের সবাই আমাদেরকে নানান ভাবে অনুপ্রাণিত করেন। তাহলে বর্তমান সময়ে লাল সন্ত্রাসের ধরন কেমন হবে? এটা তো আসলে একবার এটা নিয়ে প্রত্যক্ষ কথা বলে যে বিপদে পড়েছি, তাতে আসলে এটা নিয়ে কতখানি প্রত্যক্ষ কথা বলা উচিত তাও চিন্তার। কিন্তু আমি যদি সৎ থেকে বলি, কমিউনিস্ট পার্টির ইশতেহারে, কমিউনিস্ট পার্টির ম্যানিফেস্টোর শেষ
প্যারায় রয়েছে যে কমিউনিস্টরা কখনো তাদের উদ্দেশ্য গোপন করে না। তো সেই জায়গা থেকে যদি বলি তাহলে হচ্ছে আমি খুব বেসিক একটা বোঝার জায়গা থেকে বলেছি যে এখানে আরেকটা টেকনিক্যাল সমস্যা অনেকে পয়েন্ট আউট করেছেন যে রেড টেরর যেটাকে বলা হয় সেটা অনেক ক্ষেত্রে স্টেট ভায়োলেন্সের মধ্য দিয়ে পরিচালিত হয়, অর্থাৎ বোলশেভিকরা ক্ষমতায় আসার পরে যে ভায়োলেন্স হয়েছে সেটিকে রেড টেরর হিসেবে শনাক্ত করা হয়। কিন্তু আমরা আসলে কোনো গভর্নমেন্টাল ভায়োলেন্সের কথা বলছি না, আমরা বলছি যে যেই ভায়োলেন্স প্রতি মুহূর্তে আমাদের উপর প্রয়োগ করা হচ্ছে সেই ভায়োলেন্সের বিপরীতে আমাদেরকে ভায়োলেন্স করার ক্যাপাসিটি তৈরি করতে হবে। অর্থাৎ যদি আমাকে পরের বার মারা হয়, যদি স্টুডেন্টস ফর সভারেন্টি এবং আমি একই জায়গায় এনসিটিভিতে যাই, তখন কেন আমার এই প্রস্তুতি থাকে না যে ওরা আমাদেরকে মারতে পারে, মারলে আমাদেরকেও পাল্টা মাইরটা দিতে পারতে হবে? কেন আমরা বারবার মাইর খাবো এবং মাইর খাওয়ার পরে প্রশাসনের কাছে এসে নাকি কান্না কাটবো? আমরা তো জানি যে যাবতীয় প্রশাসন ডানপন্থীদের দখলে, সেটা বিশ্ববিদ্যালয়ের প্রশাসন হোক, সেটা রাষ্ট্রীয় প্রশাসন হোক, সেটা যাই হোক না কেন, তাহলে আমরা কেন তাদের কাছে নাকি কান্না কাটবো? বরং আমরা যদি এই প্রস্তুতি নিতে পারি, কারণ অসম্ভব সাহস না থাকলে কিন্তু বিনা হাতিয়ারে মাইর খাইতে যাওয়া যায় না। তো আপনি জানেন যে আমরা কি পরিমাণ ভায়োলেন্স সহ্য করেছি, কাজে ভায়োলেন্স সহ্য করার সাহস যেহেতু আমাদের আছে, তার মানে নিশ্চয়ই ভায়োলেন্স করার ক্ষেত্রে সাহসের অভাবটা প্রধান কারণ নয়, বরং কারণটা হচ্ছে যে আমরা এভাবে চিন্তাই করি না যে আমরাও আসলে চাইলে ওই ভায়োলেন্সটা, ওরা যে ভায়োলেন্সটা করে সেই ভায়োলেন্সটা চাইলে আমরাও করতে পারি। তো আমার কাছে মনে হয় এখানে গুরুত্বপূর্ণ হলো বাংলাদেশের যত প্রান্তিক জনগোষ্ঠী আছে, সেই প্রান্তিক জনগোষ্ঠী যেমন গার্মেন্টস এর শ্রমিক, সেই প্রান্তিক জনগোষ্ঠী যেমন রিক্সা চালক, সেই প্রান্তিক জনগোষ্ঠী যেমন তরিকতপন্থী মুসলমান, সেই প্রান্তিক জনগোষ্ঠী যেমন আদিবাসী, যেমন বাংলাদেশের হিন্দু, বাঙালি হিন্দু, বাংলাদেশের চা বাগানের মানুষ, তাদের সবার কাছে এই মেসেজ বা এই বার্তা নিয়ে যাওয়া যে আপনাকে প্রোটেক্ট করার জন্য রাষ্ট্রীয় বাহিনী না, রাষ্ট্রীয় বাহিনীর কাজ আপনাকে ক্রমাগত প্রান্তিক করে রাখা। কাজে লড়তে যদি হয় সেটা নিজ শক্তিতে লড়তে হবে এবং প্রয়োজনে কাউন্টার ভায়োলেন্স করতে হবে। কিন্তু তাহলে কি আপনারা আপনাদের অবস্থানটা রাষ্ট্রীয় আইন শৃঙ্খলা বাহিনীর মুখোমুখি অবস্থান দাঁড় করাচ্ছেন? না না না, আমরা তো রাষ্ট্রীয় বাহিনীর মুখোমুখি দাঁড় করানোর কিছু নাই। রাষ্ট্রীয় বাহিনী ক্রমাগত দাঁড় করাচ্ছে, রাষ্ট্রীয় বাহিনী ক্রমাগত ভায়োলেন্স করছে। প্রশ্ন হচ্ছে যে, প্রশ্নটা এরকম না যে আপনি কি ওকে মারবেন, প্রশ্নটা হচ্ছে যে আপনাকে ক্রমাগত মারা হচ্ছে। এই অবস্থায় আপনার দুইটা কাজ হইতে পারে, এক আপনি মাইর খায় কানতে পারেন, অথবা দুই আপনি কাউন্টার মাইর দিতে পারেন। এখন আমি এই প্রশ্নটাই তুলছিলাম যে আমরা কি মানে মাইর খাইতে খাইতে মরেই যাব, নাকি আমরা কাউন্টার মাইর দেওয়ার কথাই ভাববো? এটা কোনো সিদ্ধান্ত না, এটা এক ধরনের একটা কি বলবো বুদ্ধিবৃত্তিক উস্কানি বলতে পারেন, যে আমি আমার সহযোদ্ধাদের এই ব্যাপারটা নিয়ে চিন্তা করার জন্য আহ্বান জানাচ্ছিলাম। আচ্ছা, আমি শেষ প্রশ্ন করি, সেটা হচ্ছে যে এটা আপনি জিজ্ঞাসা বলতে পারেন। আপনি আপনার একটা ফেসবুক পোস্টে জানালেন যে ফেসবুকে আর কোনো কিছু লিখবেন না। এটা কি আপনার এক প্রকার আত্মসমর্পণ নাকি হতাশা? আত্মসমর্পণ না, হতাশাও না। মুশকিলটা হচ্ছে ফেসবুকে যা বলি এই কথাগুলো তো আসলে ফেসবুকে বলে কোনো লাভ নাই। এই যে আমি ফেসবুকে লিখলাম, এই যে আমি রেড টেররের কথা বললাম, তাতে তো কোনো প্রান্তিক মানুষের কোনো লাভ হইলো না, তাতে তো কোনো আদিবাসীর কোনো লাভ হইলো না। এটা বলা দরকার যেখানে, সেই জায়গায় যাই তো আমি বলতে পারতেছি না, আমি অসুস্থ বিছানায় পড়ে আছি। তো এটা আসলে বরং ফেসবুকে লেখাগুলো আস্ফালনের মতো কাজ করে। যেটা করা দরকার সেটা হচ্ছে যেই জনগোষ্ঠীগুলি আসলে উপদ্রুত এবং আক্রান্ত, এই আলোচনাটা তাদের মাঝখানে নিয়ে যাওয়া দরকার। আমার ফেসবুক স্ট্যাটাস তো শেষমেশ ওই উচ্চ মধ্যবিত্ত প্রিভিলেজ জনগোষ্ঠীর মধ্যেই ঘোরাঘুরি করছে, কাজে ওই বক্তব্য ফেসবুকে দিয়ে কোনো লাভ নেই। কিন্তু আমি পরবর্তীতে আবার যে কারণে ফেসবুকে লিখেছি, আমার খুব আশা ছিল যে এই মর্কট গুলো অন্তত পক্ষে আমার বিরুদ্ধে একটা মামলা করবে এবং ওই মামলাটা ফেস করতে গিয়ে অন্তত পক্ষে আমার যে কথাগুলো, সেই কথাগুলো জাতির উদ্দেশ্যে বলার একটা সুযোগ হবে। কিন্তু সাধারণত যা হয়, প্রতিক্রিয়াশীলরা তো কাগুজে বাঘ, মাউসে তুং আগেই বলেছেন, তো তারা আসলে কোনো মামলা করতে পারেননি এবং হচ্ছে জেনারেল ডায়েরি করেছেন। অর্থাৎ এটা নিয়ে আসলে কোর্টে কথা বলার কোনো সুযোগ আমার হবে না। সেই জায়গা থেকে ফেসবুকে বা মিডিয়ার কাছে আপনারা যারা প্রশ্ন করছেন তাদেরকে উত্তরগুলি দিচ্ছি। আর হতাশ হওয়ার কোনো সুযোগ নেই। সাময়িক হতাশা যদি নেমেও আসে, আসলে আমরা যারা এই লড়াইয়ে নেমেছি, আমরা আমাদের শেষ রক্তবিন্দু পর্যন্ত এই লড়াই করব। সে লড়াই যেরকম শেখ হাসিনার ফ্যাসিজমের বিরুদ্ধে, সে লড়াই একইভাবে এই জামাত উপদ্রুত সরকারের ফ্যাসিজমের বিরুদ্ধেও। আমাদের সময় দেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনাকেও ধন্যবাদ।